নমস্কার, আরও গল্প চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। আপনারা শুনছিলেন কল্লোল লাহিড়ীর লেখা উপন্যাস ইন্দুবালা ভাতের হোটেল। আজ শোনাব এই উপন্যাসের দ্বিতীয় পর্ব। এই গল্পটি আপনাদের কেমন লাগছে সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। শুরু করছি এই উপন্যাসের দ্বিতীয় পর্ব। বিউলির ডাল। ভাদ্রের যে এমন নাভিশ্বাসের গরম আছে ইন্দুবালা আগে কখনো জানতেন না, কিংবা ঠাহর করতে পারেননি তেমন। বিয়ের পর ছেনমিত্তির লেনে এসে বুঝতে পেরেছিলেন শহুরে দম বন্ধ করা পরিবেশ কাকে বলে। গায়ে গায়ে ঠেকানো বাড়ি, চৌকো খোলা ছাদ, বাড়ির ভেতর থেকে একটুখানি আকাশ, কর্পোরেশন কলের ছিরছিরে জল, শ্যাওলা ওঠা স্যাঁতস্যাঁতে দেওয়াল, বড় সোদা সোদা গন্ধ। আশেপাশে কোনো নদী নেই, পুকুর নেই, তার বদলে বাড়ির সামনে আছে মুখ খা করা বড় বড় নালা, তার দুর্গন্ধ। হুল ফোটানো মশা, গা ঘিনঘিনে মাছি, আর সন্ধে হলেই টিমটিমে বিজলি বাতি। এটাই নাকি কলকাতা। এখানে আসার জন্য মানুষ স্বপ্ন দেখে, গড় হয়ে প্রণাম করে না দেখা কালীঘাটের মায়ের কাছে, বটতলায় সত্যপীরের সিন্নি চড়ায়, মুখের খাবার বন্ধক রাখে ঈশ্বরের কাছে। একবার কলকাতায় আসতে পারলে ট্রাম, বাস, মনুমেন্ট, ফেরিওয়ালার কাছে কাচের চুড়ি, এইটুকু সাধের জন্য এতটা কষ্ট করা। বাড়ির কোনো এক সমবয়সী মেয়েকে কোনো একদিন হয়তো নিজের মনের প্রশ্নগুলো করে ফেলেছিলেন ইন্দুবালা তার সহজ সরল ভঙ্গিতে। তার গেয় বিদ্যে তখনও শহরের মানুষের জটিল মনের তল পায়নি। পরে যে পেয়েছিলেন তেমনটাও নয়। সারা বাড়ি ছড়িয়েছিল কোনো এক গায়ের মেয়ের কলকাতাকে দুঃছাই করার সংবাদে। শাশুড়ির মুখ ঝামটা দিয়ে বলেছিলেন, কোথাকার কোন রাজরাজেশ্বরী এলো রে, পাকা দালান কোঠায় পা পড়ে না, শুনেছি তো সেখানে শিয়াল কুকুর ঘুরঘুর করত। তা ঠিক। খুলনার কলাপোতায় সন্ধে হলে বাঁশবাগানে শিয়াল লাগতো, তুলসীতলায় জোনাকিরা ভিড় করে আলো জ্বালাতো, লণ্ঠন লাগতো না। ভাদ্রের এই সময় কাঠচাপার গন্ধে আকাশ বাতাস ভরে থাকতো। বিয়ের যেদিন সম্বন্ধ এলো অসত্যতলায় সেদিন অষ্টম প্রহর। রাজশাহী থেকে এসেছে কীর্তনের নাম করা সব দল, ছানা এসেছে খুলনা শহর থেকে। বড় ভিয়েন বসেছে সামনের তালতলার রান্নাঘরে। এদিকে বাড়িতে ঠাম্মা বানাচ্ছে তুলতুলে নরম মোমের মতো তালের পিঠে। কলাপাতায় গরম গরম সেই ভাপ ওঠা পিঠে আজও যেন ইন্দুবালার চোখে জলছবি হয়ে ঘুরে বেড়ায়। ততক্ষণে অষ্টম প্রহরের মালসা ভোগের দই চিড়ের জন্য মানুষের কাড়াকাড়ি পড়ে গেছে। ইন্দুবালার তাড়া আছে, সে মালসা ভোগও খাবে, তার সাথে বাড়িতে গিয়ে ঠাম্মার তৈরি তালের পিঠে। এদিকে দূর থেকে ধৈর্যটি পিয়ন আসছে সাইকেল চেপে, তারস্বরে চিৎকার করছে বাবার নাম ধরে, ও ব্রজমোহন বাবু শুনছেন, চিঠি আছে। চিঠির কথা ইন্দুবালা ঘুরে তাকায়, একটু আড়াল নিয়ে দেখতে পায় বাবার হাতে একটা পোস্ট কার্ড। ধৈর্যটি পিয়ন বলে, মাস্টার বাবু ইন্ডিয়াতে মেয়ের সম্বন্ধ করেছেন, একবার জানাননি পর্যন্ত। এদিকে কি ছেলের অভাব ছিল? আমার ভাইপো তো এখন ঢাকায় সুতোরকালে কাজ করছে। বাবা পারতপক্ষে চাননি মেয়ের এদিকে বিয়ে হোক। ভেবেছিলেন তার সোনার বরণ কন্যার যথাযথ মর্যাদা করতে পারবে ওপারের লোকজনেরা। তাই খুব ব্যস্ত সমস্ত হয়ে বছর 15 বয়সে বেশি দোজবরে ছেলের সাথে বিয়ে দিয়েছিলেন নিজের একমাত্র মেয়ের। বাড়িতে আপত্তি উঠেছিল তীব্র। ঠাম্মা নাও খাওয়া ছেড়ে দিয়েছিলেন। মা বলেছিল, এর চেয়ে মেয়েটাকে একটা কলসি আর গামছা দাও না, হালদারদের পুকুরে ডুবে মরুক।
ভাইগুলো ফুপিয়ে কেঁদেছিল। তাদের তখন এতটাও বোঝার বয়স হয়নি, তবুও কারো কথা শুনেনি বাবা। আর কেউ না জানুক, তিনি হয়তো বুঝতে পেরেছিলেন কোনো না কোনো সময় বাপ ঠাকুরদার এই ভিটে ছেড়ে তাদের একদিন চলে যেতেই হবে। সেদিনের ভয় তিনি সারাক্ষণ অতিষ্ঠ হয়ে থাকতেন শেষের দিকে। তাকে অবশ্য কষ্ট করে চোরের মতো রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে এপারে আসতে হয়নি। খানসেনাদের ঢোকার অনেক আগেই তিনি চোখ বুজেছিলেন কপোতাক্ষের তীরে, বাপ ঠাকুরদার ভিটেতে, কোনো এক অগ্রহায়ণের শিশিরে ভিজতে ভিজতে। আর বাকিরা জলে পুড়ে মরেছিল স্বাধীনতার আগুনে। বাংলা ভাষার রাষ্ট্র হোক, এই স্বপ্ন বুকে নিয়ে এক আশ্বিনের রাতে শিউলির গন্ধে ইন্দুবালার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে পুজো আচ্ছা হতো বেশি। শনি নামের যে ঠাকুরের পুজো হয়, ইন্দুবালা এখানে এসে তার কথা সঠিকভাবে জানতে পারেন। শাশুড়ি ছেলের মতিগতি ফিরিয়ে আনার জন্য নানা মন্দিরে হত্যে দিতেন, উপসাচ্ছা করতেন, পাজি ধরে ধরে ছেলের নতুন বউকেও বাদ দিতেন না, খুব কঠিন নিয়মে বেঁধে রাখতেন। যদিও ইন্দুবালা গ্রামে ঘেটু স্বস্তি, ওলাইচণ্ডী, পুণ্যিপুকুর ব্রতে এত কঠোর অনুশাসন ছিল না। চাপড়া ষষ্ঠীতে কাঁঠাল পাতার ভেতরে গুড় আর কলা দিয়ে মাখা আটার সিন্নি খেতে দিব্যি লাগত। বাড়িতে হতো খুদের চালের পায়েস। এইসব কথা শুনলে শ্বশুরবাড়ির লোকেরা হাসাহাসি করত, তার ছেলের নামে অপমান করত। সেসব গা সওয়া হয়ে গেছে ততদিনে। পূর্ণিমা অমাবস্যায় তিথি নক্ষত্রের ফেরে ভালো দিনে ইন্দুবালাকে সঙ্গে নিয়ে মানুষে টানা রিকশায় গঙ্গার স্নানে নিয়ে যেতেন শাশুড়ি। প্রথম দিনের ঘটনা আজও মনে আছে ইন্দুবালার। স্বামী ডেকে এনেছেন এমন এক জিনিস যা দেখতে আধভাঙা ঢাকাওয়ালা গাড়ির মতো, সামনে টানা দুটো সুরের মতো লাঠি, তার মাঝে দাঁড়িয়ে একটা শিরিঙ্গে মতো লোক, তার হাতে একটা ঝুমঝুমি। এরেই বুঝি টানা রিকশা বলে? স্বামীর সাথে কথা হয় না শাশুড়ির সামনে, তা ছিল নিয়ম ভঙ্গের সামিল। শাশুড়ি জবাব দেন, দেখেছ কখনো বাপের আমলে? না, ওটো এবার। সেই বিষম বস্তুটাই উঠতে গিয়ে ইন্দুবালা কেঁদে ফেলেন আর কি। রিকশায় বসার সাথে সাথে রিকশা বুঝি উল্টে যায়। শাশুড়ি চিৎকার করে বলেছিলেন, বাঙাল মেয়েকে সাধে বলি, রিফিউজির রক্ত যাবে কোথায়? আমারও যা কপাল। উঠতে বসতে ইন্দুবালাকে বাঙাল বলাটা এই বাড়ির রেওয়াজ ছিল। আর রিফিউজি তো তখন কলকাতার আকাশে বাতাসে। শাশুড়ি ধরিয়ে দিয়েছিলেন, পরে বাড়ির লোকের অভ্যেসে পরিণত হয়। মানুষকে এভাবে যে সম্বোধন করা যায় সেটা ইন্দুবালা এপারে না এলে বুঝতে পারতেন না কোনোদিনও। এমনকি গায়ে পড়ে অপমানটাও। অনেক ছোটবেলায় বাড়ির মাটির দাওয়ায় হ্যারিকেন জ্বালিয়ে এক সময়ের টোলে পড়ানো দাদু যখন কৃতদাসদের গল্প করতেন, তখন শিউরে উঠত ইন্দুবালা। সারাদিন কাজ করতো মানুষগুলো, নাওয়া নেই খাওয়া নেই, উঠতে বসতে মার, জাতের নামে অপমান, কাজ না পারলেই অন্ধ কুঠুরিতে বন্ধ করে রাখা। এক এক সময় ছেনুমিত্তির লেনের বাড়িটা অন্ধ কুঠুরি মনে হতো ইন্দুবালার। মনে পড়ে যেত সেই রাতগুলো। দাদুর গল্প বলার আসরের মাঝে ঠাম্মা এসে করা ধমক লাগাতো, বাচ্চাগুলান রাতে ঘুমাবে সেই খেয়াল আছে তো? থামাও তোমার হাবিজাবি গল্পগুলান। ইন্দুবালা রাতে স্বপ্ন দেখতেন তিনি সেই কৃষ্ণকায় দাসের মতো পিছমোড়া হয়ে বাঁধা আছেন, গায়ে লেখা কতকগুলো সংখ্যা। প্রচন্ড ভয় ভোরে ঘুম ভেঙে গেলে ঠাম্মাকে পাশে খুঁজে পেতেন না। ঝিরঝিরে বৃষ্টিতে উঠোন পেরিয়ে ঠাম্মা তখন গোয়াল ঘরে হরিমতির দুধ দুইছেন, তার বাছুরকে আদর করছেন, বিচালি আর ভেলিগুড় মাখিয়ে খাওয়াচ্ছেন। ঠাম্মার গা থেকে ভেসে আসছে খুলনার গন্ধ, কলাপোতার গ্রাম। চোখ বন্ধ করে আছেন ইন্দুবালা। চোখ খুললেই স্বপ্নটা যদি চলে যায়।
চোদ্দ গোষ্ঠী ঘটির মাঝে কেন যে তার শাশুড়ি বাঙাল মেয়ে বউ করে নিয়ে এসেছিলেন সেই সময় বুঝতে পারেননি ইন্দুবালা। অনেক পরে বুঝেছিলেন। কিন্তু সেদিকে গল্পের মোড় ঘোলাতে গেলে অনেকটা পথ যেতে হবে। উনুনের আঁচ হবে নিবন্ত, যা ইন্দুবালা কোনোদিনই সহ্য করতে পারবেন না। তার হোটেলে উনুনের আঁচ মানে সাক্ষাৎ অন্নপূর্ণা। টকবক করে ফোটা ভাতের গন্ধ মানে এই বাড়িতে প্রাণ আছে এখনো, এতদিন পরেও। বাড়িতে জমিদারি আমলের ভাড়ারে শাশুড়ি থাকাকালীন চালের অফুরান হলেও ইন্দুবালার জীবনে প্রাণের অফুরান হয়নি কখনো। বাগবাজার ঘাটে গঙ্গার সামনে দাঁড়িয়ে প্রথম দিনে তার কপোতাক্ষের কথা মনে পড়েছিল। বাড়ি থেকে লাল চেলি পরে গা ভর্তি সোনা নিয়ে চলে আসার সময় মনে পড়েছিল ইছামতির কথা, গ্রামের পাশের বড় হালদারদের পুকুরটার কথা। সবার কথা স্মরণ করে ইন্দুবালা ছলছল চোখে গঙ্গায় ডুব দিয়েছিলেন। বিড়বিড় করে বলেছিলেন, ভালো থাকো ইছামতি, কপোতাক্ষ, হালদারদের পুকুর। মাঝরায়ের মধ্যে বড় ছেলে পেটে এলে গঙ্গার পাট চুকল। শাশুড়ি অসুস্থ হলেন। বুড়ি খিটখিটে হলেও বউয়ের নিন্দা অন্য লোকে তার সামনে করছে কোনোদিন সহ্য করতে পারতেন না। তার মুখের উপর জবাব দিতেন। ঠাম্মা শিখিয়েছিল ওপারের রান্না, আর শাশুড়ি শেখালো খুব যত্ন করে, চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় উঠিয়ে এপারের রান্না। ওপারের রান্নায় যেখানে মিষ্টতার অভাব ছিল, এপারে এসে সেগুলোতে একটু একটু মিষ্টি পড়ল। আর এপারের রান্নায় মিষ্টি সরে গিয়ে কাঁচা লঙ্কা বাটা এলো, মরিচ ঝাল এলো, চুই ঝালের গন্ধ এলো, মৌরির ফোড়ন এলো। সারা বাড়ি মৌ করতে থাকলো ঘটি বাঙালের রান্নার সুবাতাসে। সেদিন এমনই ভাদ্রের আকাশ ছিল। ঘর ছিল গুমোট গরম। দুই ছেলের পর মেয়েটা তখন পেটে। শাশুড়ি আর হাঁটতে পারে না, চলতে পারে না, ঘরের বিছানায় শুয়ে সব কিছু। তাও দুদিন প্রায় খাওয়া নেই। হঠাৎ সকালে ইন্দুবালার কাছে আবদার করলেন, বউ একটু বিউলির ডাল রাঁধলে দুটো ভাত খেতে পারতুম। ইন্দুবালা তাড়াতাড়ি উনুন ধরিয়েছিলেন সেদিন। ডাল সেদ্ধ করে মৌরি ফোড়ন দিয়েছিলেন, নামানোর আগে একটুখানি মিষ্টি। বুড়ি ও ঘর থেকে চিৎকার করছিলেন হাঁপ ধরা গলায়, হলো তোমার বউ, আর কত দেরি? পদ্মকাটা বাটিতে ডাল ঢেলে কাঁসার থালায় ভাত বেড়ে যত্ন করে খাইয়েছিলেন শাশুড়িকে ইন্দুবালা। সবটুকু ভাত আর ডাল বিছানার সাথে মিশিয়ে যাওয়া বুড়ি কোথায় যে নিয়ে নিচ্ছিল ইন্দুবালা নিজেও তা বুঝতে পারছিলেন না। খাওয়া শেষ হলে বুড়ির চোখ গড়িয়ে নেমেছিল করুণা ধারা। আশীর্বাদ করেছিলেন, সবাইকে এভাবে খাইয়ে পরিয়ে সুখী রাখিস বউ। কথিত আছে মরা মানুষের শেষ বচন খনার বচনের থেকেও নাকি ফলপ্রদ। সত্যিটা অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল ইন্দুবালার জীবনে। না হলে এতগুলো মানুষকে এই বয়সেও খাওয়াতে পারতেন। তবে যেটা তিনি এখনো বুঝতে পারেননি, মানুষ কি করে বুঝতে পারে এটাই তার শেষ খাওয়া। না হলে সেই ভাত খাওয়ার পর বুড়ি আর মুখে কুটুটি নাড়েনি সারাদিন। পরের দিন সকালবেলায় চা নিয়ে শাশুড়ির ঘুম ভাঙাতে গিয়ে শুধু দেখেছিলেন পাঁচিলের গা ঘেঁষা জানলার দিকে তাকিয়ে আছেন বুড়ি অপলক দৃষ্টিতে। আকাশে তখন ভাদ্রের জল ভরা মেঘ। মা মা বলে দুবার ডেকেছিলেন ইন্দুবালা। বুড়ি আর কোনোদিন সাড়া দেননি। ছেলেমিত্তির লেনের অনেক বাড়ির মতো ইতিহাস হয়ে রয়ে গিয়েছেন ইন্দুবালার মণিকোঠায়। ধনঞ্জয় হাঁপাতে হাঁপাতে দোতলায় আসে। হড়বড় করে বলে যায় কথা, আমি কত বারণ করলাম, শুনুচি না আমার কথা। ওই ছেলে গুনান রে আরো মাথায় তুলুচি, তো এমনি হউচি। ইন্দুবালা হেসে পারেন না। ধনঞ্জয়ের ভাষা ঘটি বাঙাল উড়িয়া মিলে মিশে একাকার। মাথার চুলগুলো সব সাদা ধবধবে। কোথাও যেন ইন্দুবালার জীবনের নারী নক্ষত্রের সঙ্গে জড়িয়ে আছে ধনঞ্জয়।
তার কাছে স্বপ্নে শোনার আগে সিঁড়িতে ধূপধাপ পায়ের শব্দের আওয়াজ পান ইন্দুবালা। কারা আসছে? এই সময় তো কোনো পুজো নেই, চাঁদার বেলায় হওয়ার কথা নয়। আর ছেলে ছোকরাগুলো চাঁদা চায় না তার কাছে, আবদার করে এটা ওটা নিয়ে যায়, কিংবা দুবেলা খেয়ে যায় সবাই মিলে এসে। বড় একটা কেউ ওপরে ওঠে না নাতি নাতনি ছাড়া। কিন্তু তাদেরও তো এখন আসার সময় নয়। কিছুদিন আগেই তো সুনয়নীকে ঠেলে পাঠালো নিজের বাবার বাড়ি। শুনছেন নাকি কোন কলেজে পড়াচ্ছে। মাঝে মাঝে সে এসে পড়লেও এখন তার মোটেই আসার সময় নয়। ইন্দুবালা এগিয়ে যান দোতলার সিঁড়ির কাছে। সামনেই যাকে দেখতে পান সে কিংসুক। উল্টো দিকের মেসে থাকে, ডাক্তারি পড়ছে। মাঝে মাঝে রান্না খেয়ে দিদা বলে জড়িয়ে ধরে। ফর্সা দেখতে, চোখে আবার গান্ধী ফ্রেমের কালো চশমা। শহরে নতুন উঠেছে, আর চাঁদি পর্যন্ত ছাটা ফুলকাট চুল, আর তার উপরটায় আবার ঢেউ খেলানোর বাবরি। বড় মিষ্টি লাগে এমন সব আজব সাজগুজ দেখে ইন্দুবালার। ছেলেটা সিঁড়ির কাছে এসে দাঁড়ায়। ধনঞ্জয় তেড়ে আসে, উপরে সে উঠতে দেবে না। হড়বড় করে বলে যাওয়া কথায় যেটুকু বোঝা যায়, কিংসুক হোটেলের সামনে টাঙানো কালো বোর্ডের লেখা মুছে দিয়েছে। সেখানে রোজ রান্নার মেনু লিখে থাকে। ইন্দুবালা বলে, এই তো ভারী অন্যায় কিংসুক, আমার লেখা মোছো কি করে? কিংসুক তখনও হাঁপাচ্ছে। তার সদ্য তারুণ্য হার মানতে শেখার নয়। শোনো দিদা, সত্যি বলছি, আমি তো ছিলামই না কয়েকদিন। বাড়ি গিয়েছিলাম, কাল লাস্ট ট্রেনে বর্ধমান থেকে ফিরেছি। মুড়ি জল খেয়ে শুয়ে পড়েছি। না না, প্লিজ তুমি আগে আমার কথা শোনো। আজ সকালে উঠে গিয়ে দেখি ইন্দুবালা ভাতের হোটেলে রান্না হবে কচুর ডালনা, মুসুরির ডাল আর ট্যাংরা মাছ। এ কেমন কথা দিদা? আজ সুজিতের জন্মদিন, ও খাবে কি? এই সুজিত, তুই আবার রূপম সাবেরের পেছনে লুকোচ্ছিস কেন? এদিকে আয়। পেছনে ছোটখাটো ভিড় ঠেলে যে ছেলেটা এগিয়ে আসে তাকে দেখে চমকে যান ইন্দুবালা। কোকড়ানো চুল, গালে হালকা দাড়ি, কালো বার্নিশে গায়ের রং, হাসলে টোল পড়ে গালে। চোখে শুধু চশমাটুকু নেই। এতদিন পরে এইভাবে কেউ ফিরে আসে? সত্যি কি আসা যায়? তিনি শুধু জানেন অলোক কোনোদিন ফিরবে না, ফিরতে পারে না। বড় বেতের ঝুড়ি দিয়ে আবার খাবার ঢাকা দেওয়া থাকতো রান্নাঘরে। অনেক রাতে শহর নিশুতি হলে ইন্দুবালা ভাতের হোটেলের পেছনের দরজায় কড়া পড়তো একবার। ওটা সাংকেতিক শব্দ, মানে জেগে আছো কমরেড ইন্দুবালা? কমরেড? সেটা আবার কি মানে? অলোক ফস করে সিগারেট জ্বালায়। আপনি দেখছি কিছুই জানেন না। তা না জেনে আমাদের খাওয়াচ্ছেন কোন সাহসে? গোটা শহর আমাদের কি বলে জানেন? ইন্দুবালা ঘাড় নাড়েন। না, জানেন না। অলোক শির দ্বারা সোজা করে বলে, নকশাল। ইন্দুবালা চকিতে মনে পড়ে যায় আজকেই কালেক্টর অফিসের কেরানি কুল খেতে এসে কি সব ফিস ফিস করে আলোচনা করছিল। কটা ছেলে মারা গেছে, গঙ্গার ঘাটে বোমা, সব নকশাল নকশাল। বিপ্লব করে দিন দুলিয়া পাল্টে দেবে। ইন্দুবালা তাকিয়ে থাকেন অলোকের দিকে। একদিন রাতে যখন দরজা ধাকিয়ে ভাত খেতে এসেছিলে, তখন তো জানতে চাইনি পরিচয়। আজ কেন জানাচ্ছ? মা বলতেন অতিথির কোনো পরিচয় হয় না, ধর্ম হয় না, তারা হন ঈশ্বর। চকিতে জবাব দিয়েছিল অলোক। তাকাতে পারেনি ইন্দুবালার দিকে। সে সাহস তার ছিল না। যদিও দুটো ঘোরেল পুলিশ ইন্সপেক্টর আর একটা গোয়েন্দা দপ্তরকে সে আদা জল খাইয়ে ঘোরাচ্ছে কলকাতার রাস্তায়, অলিতে গলিতে। লালবাজারে একজন তাদেরও ওপরের লোক
হাতে লোহার বেড়ি নিয়ে বসে আছেন নিজের সাদা কালো আমিকে চিনিয়ে দেবার জন্য। এত সব দোষীপনা করা ছেলেটা সেই নিশুতি রাতে এক সহজ সরল গেয়েও বাঙাল বিধবার দিকে চোখ তুলে তাকাতে পারেনি। শুধু বিড়বিড় করেছিল, ঈশ্বরে আমি বিশ্বাস করি না কমরেড, কিন্তু আপনারা থাকুন, আপনারা থাকলে আমরা থাকব। অনেক রাত পর্যন্ত কান পেতে থাকতেন ইন্দুবালা। অপেক্ষা করতেন অলোকের জন্য। সারাদিন ওরা না খেয়ে পুলিশের তাড়া খেয়ে ছুটে বেরিয়ে অধিকার আদায় করছে। মানুষের মতো বেঁচে থাকার অধিকার, চারটি ডাল ভাতের অধিকার, অপমানিত না হয়ে স্পর্ধায় মাথা তুলে দাঁড়াবার অধিকার। তারও ভাইও কি শুধু একটা ভাষার জন্য, একটা দেশের স্বাধীনতার জন্য এমন করে পালিয়ে পালিয়ে বেড়ায়নি? শুনেছিলেন সেদিন ভাত খেতে এসেছিল ভাই, আর খানসেনারা গোটা বাড়িটাকে আগুন খাইয়ে দিয়েছিল। ঠুক শব্দ শুনলেই নিজে ঘুম থেকে উঠে গিয়ে দরজা খুলে দিতেন ইন্দুবালা। ছেলেটা 7 দিনের ভাত একদিনে খেয়ে কোথায় যে কাঁধে ব্যাগ ঝুলিয়ে চলে যেত কে জানে। মজা করে ইন্দুবালা তার একটা ছদ্মনাম দিয়েছিলেন, প্যাঁচা। প্যাঁচার জন্য রোজ ভাত বাড়া থাকতো, কিন্তু প্যাঁচা রোজ আসতো না, তার আসা সম্ভব ছিল না। রাতের অন্ধকারে শুধু একটা গলা ফিসফিস করে ভেসে বেড়াতো, কমরেড ইন্দুবালা, আপনার থাকলে আমরা থাকবো। কিন্তু কই, ইন্দুবালা তো আছে, তাহলে অলোক নেই কেন, সুশান্ত নেই কেন, গোরা নেই কেন, মাধবী নেই কেন? প্যাঁচার দলটা যে আর ভাত খেতে আসেনি কোনোদিন। বরানগর ঘাটে পিচ আর ব্লিচিং দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল রক্ত। সেদিনও কি এমন বৃষ্টি পড়ছিল না? সেদিনও কি মনে হয়নি হাড়িতে আর কিছুটা চাল বেশি নি? কেউ যেন একটা হাত ধরে ইন্দুবালার। ছানি না পাকা ঘোলাটে চোখে সামনে তাকান। কিংসুক হাত ধরেছে। পাশে সুজিত, তারও পেছনে ইন্দুবালার সব চাঁদপানারা। দেখবে না দিদা তোমার বোর্ডে কি লিখেছি, তারপরে তুমি ডিসিশন নিও এইগুলো আজ রান্না করবে নাকি করবে না। ওরা দুর্দার করে নামে। ইন্দুবালা কি আর অত তরবর করতে পারেন? হাঁটুর ব্যথা গেটে বাত নিয়ে এক দঙ্গল ছেলের সঙ্গে যখন সেই কবেকার কালো সিমেন্টের বোর্ডের সামনে এসে দাঁড়ান, তখন তার চোখ ঝাপসা হয়ে ওঠে ভাদ্রের বৃষ্টির মতো। কবেকার অলোক, গোরা, সুশান্ত, মাধবী যেন কিংসুক, সুজিত, রূপম, সাবেরের হাত ধরে এসে লিখে গেছে তার বোর্ডে। ইন্দুবালা হোটেলের আজকের মেনুতে জল করছে ভাত, বিউলির ডাল, আলু পোস্ত, কালো জিরে দিয়ে পার্শে মাছের ঝোল, বিলাতি আমড়ার চাটনি। ইন্দুবালা জানেন এরপর তিনি আর স্বস্তিতে থাকতে পারবেন না, যতক্ষণ না ছেলেগুলোর মুখে হাপুসুপুস শব্দ ওঠে। সারা বাড়ি ছড়িয়ে যায় বিউলির ডালে মৌরি ফোড়নের গন্ধে, পার্শে মাছে কালো জিরের পাশে কাঁচা লঙ্কার আবেশ করা ঝোলে, আলু পোস্তর একটু কাঁচা তেলের সুবাসে, বিলেতি আমরা টকে সর্ষের মন কাড়া তীব্র ঝাঁজে, কলা পাতা পরে মাটির গ্লাস, লেবু, নুন, লঙ্কা। কবেকার এক পেট খিদে আর চোখ ভরা স্বপ্ন নিয়ে হারিয়ে যাওয়া ছেলে মেয়েদের হয়ে এখনকার প্রজন্ম ভাত খায় ইন্দুবালার হোটেলে। ইন্দুবালা আজও বিশ্বাস করেন অতিথির কোনো ধর্ম হয় না, বর্ণ হয় না, জাত গোত্র কিচ্ছু না, অতিথি হয় ঈশ্বর। শেষ করলাম ইন্দুবালা ভাতের হোটেল উপন্যাসের 2য় পর্ব। পরবর্তী পর্ব নিয়ে আমি পরের অডিও স্টোরিতে নিয়ে আসব। আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর এই উপন্যাসের 2য় পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ।